গেল ৫ বছরের বাজেটে কৃষি খাতের বাজেটের যদি লক্ষ্য করা যায় বড় কোনো পরিবর্তন আমরা কিন্তু সেখানে দেখতে পাই না। উল্টো ধারাবাহিকভাবে মোট বাজেটের হিসেবে কমছে কৃষি খাতের বরাদ্দ। খাত সংশ্লিষ্টরা বলছেন শুধু উৎপাদন বৃদ্ধিতে সরকারের মনোযোগ কৃষি খাত টেকসই উন্নয়ন সম্ভব নয়। ফলে গবেষণা প্রযুক্তি ফলন পরবর্তী সংরক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থার উপর নজর দেওয়ার দাবি করছেন তারা। এ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক এবং কৃষি খাত বিশেষজ্ঞ ডক্টর সদরুল আমিন। জনাব, দুজনকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একটি প্রতিবেদন দেখলাম আসলে, একটু আনোয়ার ফারুক আপনার কাছে প্রথমেই আসি। যদি আমরা লক্ষ্য করি যে ধারাবাহিকভাবে আমাদের বাজেটের পরিমাণ বাড়ছে, আকার বাড়ছে, কিন্তু আমাদের কৃষি খাতের হিসেবে কিন্তু কমছে। আবার যদি মূল্যস্ফীতি সেখানে যুক্ত করি তাহলে যেইটা বরাদ্দ দিচ্ছে গেলবারের তুলনায় যদি সেমও থাকছে, একই থাকছে, কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতির তুলনায় কমে যাচ্ছে। কি বলবেন আসলে বাজেট নিয়ে আপনার বিশ্লেষণটা? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা বলবো যে আমাদের যে বাজেটে বরাদ্দ কমে গেছে আমি সেটা মনে করি না। তার কারণ হলো 22-23 বা 23-24 যে অর্থ বছর দেখে সেটা একটা অস্বাভাবিক বছর গেছে। এই দুটো বছরে আপনার ভর্তুকি, বিশেষ করে সারের ভর্তুকি 9,000 কোটি থেকে আপনার 27,000 কোটি টাকা, পরবর্তীতে 17,000 কোটি টাকা লেগেছে। ওই জন্য একটু বাজেট বরাদ্দ বেশি ছিল। তার মানে এটা না, এটা আমার রেগুলার বাজেট। আমার রেগুলার বাজেট যেভাবে আছে সেখানে কিন্তু আপনার মূল্যস্ফীতির কারণে বাজেটে, কৃষি বাজেটে যে খরচগুলো হয় এটা মূলত হলো যে আপনার কৃষি খাতে যারা চাকরি করেন তাদের বেতন ভাতাটি মূলত। উন্নয়ন বাজেটে একটা অংশ আছে, সেখানে তো অবশ্যই খরচ বাড়বে এবং বাড়ছেও, নতুন নতুন প্রকল্পগুলো আসছে। বাট এখানে এগ্রিকালচারের একটা সমস্যা হলো যে আমরা কৃষি মন্ত্রণালয় শুধু উৎপাদন নিয়ে ব্যস্ত। উৎপাদন পরবর্তী যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু কৃষি মন্ত্রণালয়ের বাইরে, আইদার খাদ্য মন্ত্রণালয় অথবা কিছুটা বাণিজ্য মন্ত্রণালয়, কিছুটা আছে শিল্প মন্ত্রণালয়। কারণ আমরা প্রসেসিং করবেন, একদম প্রসেসিং ইন্ডাস্ট্রি, এটা কিন্তু কৃষি মন্ত্রণালয়ের বাজেট থেকে যাবে না, এটা যাচ্ছে শিল্প মন্ত্রণালয়, আর এটা করছে মূলত প্রাইভেট সেক্টর। সুতরাং সেই রিফ্লেকশনটা কিন্তু আমার এগ্রিকালচার বাজেটে খুব আসবে না। ভ্যালু চেনে যারা কাজ করছে তাদের বরাদ্দ যেটা আসবে সেটা তো প্রাইভেট সেক্টর বিনিয়োগ করছেন, ব্যাংক থেকে বিনিয়োগ করছে। সুতরাং সেই রিফ্লেকশন কিন্তু কৃষিতে আসবে না। কৃষিতে বিনিয়োগ অনেক বেড়েছে, প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে, আরো বরাদ্দ বাড়ছে তাদের সেই বিনিয়োগটা, কিন্তু সেই বিনিয়োগটা কিন্তু সরাসরি আমাদের কৃষির আমাদের কর্মসূচিতে আমরা সে দেখতে পারবো না, কারণ কৃষির বাজেটে আসবে না। কৃষির বাজেটটা থাকবে মূলত সরকারের রাজস্ব ব্যয় যেটা আছে, রেভিনিউ হলো যে কর্মচারীদের স্যালারি এবং আদার্স এক্সপেন্ডিচার, আর আমাদের এডিবিতে কিছু বরাদ্দ আছে যেটা আমাদের উন্নয়ন প্রকল্প, সেই জায়গাতে। আমাদের যে সমস্যা হলো যে আমরা দেখেছি গত 10 বছরে যদি দেখেন আপনার কৃষি খাতে যখনই টাকার প্রয়োজন হচ্ছে সরকার কিন্তু বরাদ্দ দিয়েছে। যখন সারের দাম বেড়ে গেছে 9,000 কোটি টাকা, 27,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে কিন্তু সারের দাম মেনটেন করা হয়েছে। তার পরবর্তী বছরে 17,000 কোটি টাকা রাখা হয়েছিল, এই বছর হয়তো আরো কম লাগবে, সেই জন্য আপনার কাছে মনে হতে বরাদ্দটা কমে গেছে। বাট আমি মনে করি যে আমাদের প্রকল্পগুলো যেগুলো আছে চিহ্নিত করা হয়েছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কোনো সমস্যা নেই। তো আমরা তো অনেক সময় দেখি যে আমাদের যে বরাদ্দ থাকে সেটাও আমরা ব্যয় করতে পারি না, কারণ একটু আপনি আছেন একটু জনাব সদরুল আমিনের কাছে যেতে চাই। আপনি আছেন আনোয়ার ফারুক, একটু আপনার মন্তব্য সংক্ষেপে যদি বলতেন বাজেট নিয়ে। ধন্যবাদ। কৃষি বাজেটে কোনটা বাড়বে কোনটা কমবে এই জন্য কিন্তু কতগুলি ভিত্তিকে বিবেচনা করা হবে। সেই ভিত্তিগুলি আসে সাধারণত যারা প্রবীণ কৃষি অর্থনীতিবিদ আছেন বা প্রশাসক আছেন বা রাজনীতিবিদ আছেন তাদের কাছ থেকে। আমি দুইটা ভিত্তি শুধু এখানে বলবো, এবং তারা যে কনফ্লিক্ট তৈরি করেন সেটাও একটু উল্লেখ করব। 1 নম্বর হলো যে 1971 সনে কৃষি উৎপাদন ছিল 1,10,00,000 টন, আমাদের ঘাটতি ছিল 30%, এবং খাদ্যের হিসাবে ছিল 30 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল, এটা এস্টাবলিশড। দ্বিতীয়ত 2023 সালে এসে আমাদের খাদ্য উৎপাদন বাড়লো 460 লক্ষ টন, এবং ভর্তুকি আমার ঘাটতি কমে গেল 15%। কিন্তু কথা হচ্ছে 460 কোটির 15% কিন্তু 70 লক্ষ টন। সদরুল আমিন, আপনি বিরতির আগে বলছিলেন, আপনার কথাটা কন্টিনিউ করবেন। জি, আমি যেটা বলছিলাম যে একটা বাজেটের যে ভিত্তিগুলি আছে এটা যত শক্তিশালী হবে কৃষিতে বা সরকারের কৃষি সাফল্য তত বেশি নিশ্চিত হবে। সেইটাই বলছিলাম যে আমাদের যেমন আমি কিছু বর্তমানের এই মুহূর্তের কিছু তথ্য যেটা আছে সেটা আমি বলতেছি, অ্যানালাইসিস করতেছি। সেটা হলো কোনো দৈনিক পত্রিকা বা কোনোখানে এই বছরের বাজেট সম্পর্কে কোনো মোটা অক্ষরে কোনো হেডিং নেই, মোটা অক্ষরে কোনো হেডিং নাই। একটা হেডিং শুধু আছে, সেটা হলো যে বাণিজ্য মন্ত্রী বলতেছেন, বাণিজ্য মন্ত্রী যে আমাদের কৃষি প্রযুক্তি উন্নয়নে আমাদের আরো যত্নবান হতে হবে। কিন্তু
তাই ওই পত্রিকায় আছে যে এই বর্তমান বাজেটে গবেষণা সবচেয়ে অবহেলিত। সুতরাং এই জিনিসগুলি আমাদেরকে দেখতে হবে। আর ওই যে যেটা বললেন আমাদের আনোয়ার ফারুক সাহেব বললেন যে গত বছর যেটা ছিল 29,000 কোটি টাকা সেটা আসলো 17,000 কোটি টাকাতে, কিন্তু ফাইনাল রিপোর্টে অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া হয়েছিল 8,000 কোটি টাকার মতো। সেটা বর্তমানে কত হবে সেটা এখনো হয় নাই। আর আমি আরেকটা জিনিস একটু গুরুত্ব দিয়ে বলবো যে যেটা বর্তমানে শুরু হয়েছে সেটা হলো আন্তঃমন্ত্রণালয় অসমতা। যেমন কৃষির ক্ষেত্রে বলা হয় কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয় এত টাকা, কৃষি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এত টাকা, কৃষি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এত টাকা। এতে কিন্তু ফাইনালি কৃষির খাতে কত পরে এই জিনিসটা কিন্তু সজল আমিন আপনি আপনার কথাটা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। একটু আনোয়ার ফারুক আপনার কাছে আসতে চাই, ভ্যালু চেইন তৈরির ব্যাপারে একটি দাবি উঠেছে, সেটি নিয়ে আপনার বিশ্লেষণ ছোট করে। ধন্যবাদ। আমাদের এখন এগ্রিকালচারের যে সমস্যা সেটা হলো যে আমার উৎপাদনটা আমরা খুব দুর্বল, সেখানে বিনিয়োগ বাড়াতে হবে, সেখানে আমার বাজেট বরাদ্দ চাই, আমার মেকানাইজেশন আমি বরাদ্দ চাই। আমি এগ্রিকালচার মার্কেটিং সবচেয়ে দুর্বল, সেই মার্কেটিং সেক্টরের দুর্বলতার সমাধানে আমি বিনিয়োগ চাই। কিন্তু এই বিনিয়োগটা কিন্তু ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং কে বরাদ্দ বাড়ালে কোনো লাভ হবে না। মার্কেটে কাজ করবে প্লেয়ার হলো প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর যাতে বিনিয়োগ করতে পারে তাদেরকে উৎসাহিত করা, সেভাবে আগে আনতে হবে। মেকানাইজেশনে, মার্কেট ডেভেলপমেন্টে, তারপরে আপনার ভ্যালু চেইন ডেভেলপমেন্টে যারা কাজ করবে, অ্যাগ্রো প্রসেসিং এ, সেখানে যদি প্রাইভেট সেক্টর যত বিনিয়োগ বেশি করবে কৃষির তত বেশি সাফল্য হবে। সুতরাং তাদেরকে যাতে বিনিয়োগ করতে পারে সেভাবে উৎসাহিত করার জন্য একটা বরাদ্দ থাকতে হবে। সেটা হয়তো কৃষি মন্ত্রীর বাজেটে আসবে না, শিল্পতে আসবে বা অর্থতে আসবে, ইনসেন্টিভ প্রোগ্রাম গুলা, কিন্তু সেই জায়গায় বিনিয়োগটা হলেই কিন্তু কৃষির সমস্যা যাবে। তবে কৃষির এখন যে সমস্যাটা যে ক্লাইমেট চেঞ্জের কারণে, আমি ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটি ডেভেলপমেন্টে আমাকে বিনিয়োগ করতে হবে, সেখানে সরকারি প্রতিষ্ঠানকে বিনিয়োগ করতে হবে। পাশাপাশি আমরা মনে করি এখন আপনি বেসরকারি খাতকে উৎসাহ দেওয়ার কথা বলছিলেন। সবশেষ বাজেট নিয়ে সজল আমিন আপনার যদি কোনো মন্তব্য থাকে। আগানো যাবে না, প্রাইভেট সেক্টর রিসার্চকে আপনি সহায়তা করতে একটু সজল আমিনের কাছে যাচ্ছি, আর 1 মিনিট আছে আমার হাতে বাজেট নিয়ে আলোচনার জন্য। জি সজল আমিন। জি, আমি যেটা বলছিলাম যে এই দেশের কৃষির জন্য যেটা আগের থেকে বলা হচ্ছে এবং পিএম অফিস বা কৃষি মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়, আমাদের টার্গেট যেটা ছিল ডিজিটাল কৃষির পরে স্মার্ট কৃষি প্রবর্তন করা। সেই স্মার্ট কৃষি প্রবর্তন করার কাজটা আমাদেরকে ত্বরান্বিত করতে হবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের আলোকে। সেই জন্য আমাদের যে খামার যন্ত্রায়ন একটা আছে, আর খামার যন্ত্রায়নটা অবশ্যই উদ্ধার করতে হবে এবং স্থায়ী মেশিন দিতে হবে। তেলের খরচটা যাতে কম পড়ে, মেশিনটা যাতে কম নষ্ট হয়, আউর এরিয়ার কাদামাটিতে যাতে ভালো কাজ করতে পারে ওই রকম মেশিন দিতে হবে। আরেকটা হলো ভর্তুকির ক্ষেত্রে সার, সেচ এবং প্রণোদনা, এই তিনটা জিনিস আমাদেরকে, যেহেতু বিদ্যুতের দাম বেড়ে গেছে, তেলের দাম বাড়ছে, সেই দিকে নজর দিতে হবে। ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও উপকূল জুড়ে রেখে গেছে অসংখ্য ক্ষতচিহ্ন। ভেসে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের। রিমালের আঘাতে ক্ষতি হয়েছে 1,71,109 হেক্টর ফসলি জমি। 18 জেলায় মৎস্য খাতে প্রায় 858 কোটি 67 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5 লাখ মানুষ। বিস্তারিত দেখুন তানহা জুলিয়ার প্রতিবেদনে। জোয়ারের জলে ভাসছে কৃষকের স্বপ্ন। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডব ছাড়িয়েছে চোখের সীমানা। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কেবল পানি আর পানি। অথচ সপ্তাহ খানেক আগেও এখানেই ঝলমল করছিল কৃষকের স্বপ্নের ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদন বলছে 48টি জেলার কৃষিতে রেমালের প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের 13 জেলা। রেমালের আঘাতে ক্ষতি হয়েছে 1,71,109 হেক্টর ফসলি জমির। এ ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 1,73,491 জন কৃষক। বর্তমানে মাঠে দণ্ডায়মান ফসলি জমির পরিমাণ 14,30,065 হেক্টর। নষ্ট হয়েছে প্রায় 10,843 হেক্টর আউশের বীজতলা। পানির নিচে তলিয়ে গেছে 21,434 হেক্টর আউশের জমি। দুর্যোগের কবলে পড়েছে 7,730 হেক্টর জমির বোরো ধান, 29,000 হেক্টরের বেশি জমির পাট। এছাড়া গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে প্রায় 52,190 হেক্টর জমির। 4,708 হেক্টর জমির মৌসুমি ফল আম ক্ষতিগ্রস্ত হয়েছে। লিচু 1,575 হেক্টর, কলা 7,613 হেক্টর সহ মোট 17,543 হেক্টর জমির বিভিন্ন ফল দুর্যোগ কবলিত হয়েছে। মৎস্য খাতেও ক্ষতির পরিমাণ কম নয়।
উপকূলীয় সহ মোট 18টি জেলায় ঘূর্ণিঝড় রেমালে মোট 34,077টি পুকুর দিঘি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিংড়ি ঘেরের। মোট 49,236টি ঘের ভেসে গেছে ঘূর্ণিঝড় রিমালের জোয়ারে। মৎস্য অধিদপ্তর বলছে 18 জেলায় মৎস্য খাতে প্রায় 858,67,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এত ভয়াবহ ক্ষতির পরও কৃষক কিংবা মৎস্যজীবীদের জন্য এখনো বড় কোনো সহায়তার ঘোষণা আসেনি সরকারি কোনো মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর থেকে। তানহা জুলিয়া, ৭১। ফিরছি আলোচনা। আমাদের সাথে যুক্ত আছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক এবং কৃষি খাত বিশ্লেষক ডক্টর সদরুল আমিন। জনাব আনোয়ার ফারুক, আপনার কাছে আসতে চাই, এত বড় ক্ষতি হয়েছে কিন্তু সরকারের কোনো মন্ত্রণালয় থেকে কৃষকদের জন্য বড় কোনো ঘোষণা আসেনি, কিংবা এই যে কৃষি ঋণ নিয়েছে বা এই ধরনের কোনো ছাড়ের ব্যাপারও কিন্তু আসেনি। আনোয়ার ফারুক, সময় লাগবে, কারণ এখনো আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্ট অ্যাসেসমেন্টই শেষ করতে পারেনি। সুতরাং কি হবে নেক্সট ফসলের জন্য হবে, এটা তো আপনার ধরেন যারা ডিজাস্টার মিনিস্ট্রি হয়তো ঘর বাড়ি মেরামতের জন্য এখনই টাকা দিতে পারে, কিন্তু কৃষির জন্য যে টাকা পয়সাটা দিতে হবে সেটা সময় লাগবে। নেক্সট ফসল ক্রপ যখন আছে তার জন্য হবে। দেখেন এই যে আমাদের হিমেলে যে ক্ষতিটা হয়েছে হিমেলে, এটা কিন্তু আপনার ইরিকভারেবল। আপনি হয়তো বলছেন যে 1,71,000 হেক্টর জমি গেছে বা 851 কোটি টাকার চিংড়ি খেয়ে নষ্ট হয়েছে, কিন্তু এটা হলো গাছপালা নষ্ট হয়ে গেছে এই হিসাব। কিন্তু এই গাছগুলাকে এই অবস্থায় ফিরে নিতে যে সময়টা লাগবে, যে ব্যয়টা হবে, সেটা কিন্তু আপনি হিসাব করে কুলাতে পারবেন না। কারণ আমার যে পরিমাণ বৃক্ষ, বনজ বলেন, ফলজ বলেন বা আপনার ফসলের মাঠ বলেন শেষ হয়ে গেছে, সেই অবস্থাটা ফিরে যেতে কিন্তু আমাদের অনেকদিন লাগে। বিশেষ করে চিংড়ির ঘেরগুলা বা বাঁধগুলো ভেঙে গেছে, সেখানে লবণ পানি ঢুকে গেছে, সেই পানি সরিয়ে আবার একে চাষ উপযুক্ত করা ভেরি ডিফিকাল্ট। তবে একটা ভালো লক্ষণ যে যেহেতু বর্ষার আগে এসেছে, এখন বৃষ্টি হবে, লবণ পানিটা ধুয়ে যেতে পারবে, তাহলে নেক্সট ফসল আমরা করতে পারবো। সুতরাং সেই জায়গায় খুব দ্রুতই এই বাঁধগুলোকে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে, যাতে নতুন বৃষ্টির পানি আসলে আবার এগুলো উপযুক্ত হয়, চিংড়ির ঘের মাছ চাষ করা যায়, তাহলে একটু সুবিধা হবে। তা না হলে কিন্তু বিপদ। এবং সাউথের কিন্তু আমাদের ধানের একটা বড় অংশই হলো আউশ, এই বরগুনা অঞ্চল ধরে পটুয়াখালী, সেই আউশের অংশ সবটাই নষ্ট হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে জরুরি ভিত্তিতে আউশটা আবার চাষ করার জন্য উপযুক্ত ভ্যারাইটি বীজ এবং তাদেরকে বীজতলা দিয়ে সহায়তা করতে হবে। তা না হলে কিন্তু আউশের ফসল করার সুযোগ থাকবে। জি, একই প্রশ্ন নিয়ে একটু সদরুল আমিনের কাছে আসি। জনাব সদরুল আমিন, দেখছেন যে আসলে বিশাল ক্ষতি হয়েছে, কৃষকদের জন্য আগে কোনো ব্যবস্থা নেওয়া দরকার হয়তো ছিল বা সম্ভব কিনা, কিংবা এখন পরবর্তী কি করা যায়? সদরুল আমিন। ধন্যবাদ। এই যে কয়েকদিন বাতাস গেল, বৃষ্টি গেল, ঝড় গেল, তাতে কিন্তু কৃষির তেমন কোনো বক্তব্য আসে নাই। কিন্তু এই যে বেড়িবাঁধ ভাঙ্গা এবং বিদ্যুৎ, এগুলির টাকা কিন্তু ইতিমধ্যে 7-8 হাজার কোটি টাকা কিন্তু ছাড় হয়ে গেছে, রিলিজ হয়ে ছাড় হয়ে গেছে। সেটাও কিন্তু কয়েক বছর লাগবে কাজ শেষ হইতে। কিন্তু কৃষির পুনর্বাসনটা কেন দেরি লাগবে এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। তবে যাই হোক, আমি বলবো যে জলবায়ুর কারণে যে কৃষির এই দুরবস্থা হচ্ছে এবং সরকারের যে আগ্রহ সেটা বাস্তবায়নের জন্য আমি বলবো স্মার্ট কৃষির অংশ হিসাবে প্রবর্তন করার জন্য স্ট্রেট ফরওয়ার্ড এবং যে হিসাব এখানে আছে, তাতে কৃষির বাজেটটা আগের 3-4 বছরের যে অভিজ্ঞতা, আমি বলবো জাস্ট দ্বিগুণ হওয়া দরকার। কৃষি বাজেটটা, টোটাল বাজেটটা দ্বিগুণ হওয়া দরকার। এতে আমাদের এত ব্যাখ্যা বিশ্লেষণ বা কোনো কাজে লাগবে না যদি বাজেট বরাদ্দে এর প্রতিফলন আপনি না থাকে। স্মার্ট কৃষির দিকে যেতে বলছেন এবং একই সাথে যেতে বলছেন যে বাজেট বরাদ্দের ক্ষেত্রে সেটি নজর দেওয়ার কথা। অনেক ধন্যবাদ আনোয়ার ফারুক এবং সদরুল আমিন আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।